দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে ইসরায়েলিদের প্রতি গোটা বিশ্বের শান্তিকামী মানুষের ক্রোধ বেড়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিম উম্মার। এই আগ্রাসনের জেরে গোটা বিশ্বে ইসরায়েলিরা অনিরাপদ হয়ে পড়েছে। এবার গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের নাগরিক স্টাভ বেন সুসান। সেদিন বেন সুসান তার স্ত্রীর সঙ্গে সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় আরও এক ইসরায়েলি দম্পতির সঙ্গে। হঠাৎ করেই এক অচেনা ব্যক্তি, যিনি পরে সিরীয় বলে জানা যায়, তাদের ভিডিও করা শুরু করেন। এরপরে পরিস্থিতি নেয় উত্তপ্ত রূপ। তিনি উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন, ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস। এই স্লোগানের সঙ্গে সঙ্গে বাতাসে ছুঁড়ে মারেন বালুর ঝাঁপি। উত্তপ্ত পরিস্থিতিতে বেন সুসান এই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিরীয় ব্যক্তিকে বিচ এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। তখন মনে হয়েছিল বিষয়টি এখানেই শেষ, কিন্তু নাটকের দ্বিতীয় পর্ব তখনও বাকি ছিল। ঘণ্টাখানেক পরে যখন বেন সুসান ও তার স্ত্রী বিচের পাশে একটি বাথরুম থেকে বের হচ্ছিলেন, আচমকা তাদের সামনে হাজির হন সেই একই সিরীয় ব্যক্তি। চোখে তীব্র আক্রোশ। এবার তার টার্গেট ছিল বেন সুসানের স্ত্রী। তিনি হামলা চালাতে উদ্যত হতে বেন সুসান প্রতিরোধে এগিয়ে আসেন। তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি। হঠাৎ করে সিরীয় ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে ছিঁড়ে নেয় তার কানের একটি অংশ। রক্তে ভেসে যায় চারপাশ। চিৎকারে কেঁপে ওঠে সৈকত। পরিস্থিতি সামাল দিতে আবার হাজির হয় নিরাপত্তা বাহিনী। বেন সুসানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসা শেষে তিনি স্থানীয় ইসরায়েলি সংবাদ মাধ্যমকে ঘটনার বর্ণনা দেন। এই ঘটনায় গ্রিসের পুলিশ জানায়, বর্ণবাদমূলক আচরণ ও কথাবার্তার অভিযোগে প্রাথমিকভাবে ইসরায়েলি পর্যটককে আটক করা হয়েছিল, যদিও পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোনো কিছু বোঝার আগেই গেল মাসের শুরুতে হঠাৎ ইরানের আকাশে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে ইসরায়েলের বোমারু বিমান, চালায় মুহুর্মুহু হামলা। পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি তেহরান। ইরান একের পর এক মিসাইল বৃষ্টিতে কাঁপিয়ে দেয় তেল আবিব। বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যায় মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বুকে এমন নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় চূড়ান্তভাবে ব্যাকফুটে চলে যায় তেল আবিব। দেশটির নেতৃত্ব তখনই আমেরিকার দরজায় কড়া নাড়ে। ট্রাম্পের সহায়তা চায় তড়িঘড়ি করে। জবাবে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি নামে যুদ্ধে। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তেহরানও চুপ করে থাকেনি। উচিত জবাব দিতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট বর্ষণ করে ইরানি রেভলিউশনারি গার্ড। চারপাশে যেন যুদ্ধের ধোঁয়া, সাইরেন আর বারুদের গন্ধ। 12 দিনব্যাপী চলতে থাকে এই ভয়াল সংঘর্ষ। আকাশে বিমান, মাটিতে কামান, সাইবার স্পেসে হ্যাকার বাহিনী। চারদিকে শুধু ক্ষয়, ধ্বংস আর রক্ত। বিশ্ব রাজনীতি চুপচাপ পর্যবেক্ষক। কেউ কোনো পক্ষ নিতে সাহস করে না। শেষ পর্যন্ত আসে যুদ্ধবিরতির প্রস্তাব। অস্ত্রবিরতির সাদা পতাকা উড়লেও থামেনি দুই দেশের বাকযুদ্ধ। ইসরায়েল নিজেকে বিজয়ী দাবি করে বলেছে তারা ইরানের একাধিক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে, পারমাণবিক কাঠামো ভেঙে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মাঠে নামিয়ে এনেছে। অন্যদিকে তেহরানও দাবি করেছে ঐতিহাসিক বিজয়। তারা দেখিয়ে দিয়েছে ইসরায়েলের ভিতরে ঢুকে আঘাত হানার সামর্থ্য তাদের আছে এবং থাকবেই। এই উত্তেজনার মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি গ্যাসের প্যাডেল থেকে পা সরাবো না। অর্থাৎ ইসরায়েল আবারও প্রস্তুত হচ্ছে নতুন যুদ্ধের জন্য। আল জাজিরার তথ্য অনুযায়ী নেতানিয়াহুর প্রশাসন নতুন করে আঘাত হানার সুযোগ খুঁজছে। ইরানকে আরও দুর্বল করা বা সরকার পতনের মতো কৌশল নিয়েই এগোচ্ছে তারা। তবে বিষয়টি এখানেই থেমে নেই। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সম্মতি জরুরি, যা ট্রাম্প প্রশাসন সহজে দেবে না। এই দ্বিধাদ্বন্দ্বের ভেতরেই আবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে দুই দেশের সামরিক প্রস্তুতি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের কোনো সামরিক অভিযান তারা সহ্য করবে না, বরং আরো ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরানি বাহিনী। তিনি বলেন, আমরা আবারও ইসরায়েলের অন্তঃস্থলে আঘাত হানতে পারি। তারা এবার থামেনি, কিন্তু পরের বার হয়তো টিকে থাকবে না।
ইরান বিষয়ক বিশেষজ্ঞ চিত্রা পার্সি মনে করেন, নেতানিয়াহু ইরানকে এমন এক অবস্থায় নিয়ে যেতে চান যেখানে সিরিয়া বা লেবাননের মতো করে ইসরায়েল বারবার আঘাত হানতে পারে, অথচ প্রতিরোধ খুব সীমিত থাকবে। তার ভাষায়, ইসরায়েল চায় একটি যুদ্ধ যা কখনোই পুরোপুরি শেষ হবে না, বরং বারবার শুরু হবে নতুন রূপে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এই হামলায় গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো জনসংখ্যায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে অপুষ্টিজনিত কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টিতে 127 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 85 জনই শিশু। এ অবস্থায় বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে চলেছে ইসরায়েল। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি চলমান পরিস্থিতিকে সম্পূর্ণ বিপর্যয়কর বলে আখ্যা দেন এবং বলেন, এ ধ্বংসযজ্ঞের আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে না। তিনি বলেন, গাজায় প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড চলছে। লক্ষাধিক মানুষ আহত ও নিহত হয়েছে। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি নেই, নিরাপত্তা নেই, খাবার নেই। ফিলিস্তিনিরা আজ বিভীষিকাময় এক বাস্তবতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তিনি আরও বলেন, দুর্ভিক্ষ এখন চরমে পৌঁছেছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই এর ভয়াবহতা থেকে রেহাই পাচ্ছে না। আয়াতুল্লাহ সিস্তানি ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল বহু বছর ধরেই ফিলিস্তিনি জনগণকে উৎখাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে নির্মমতা চালিয়ে আসছে। এই নৃশংসতা নতুন নয়, বরং এটি দখলদারিত্বের ধারাবাহিক এক রূপ। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এই মুহূর্তে নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তিনি আহ্বান জানান, আরব ও মুসলিম বিশ্ব যেন অবিলম্বে একত্রিত হয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং গাজায় চলমান এই নিধনযোগ্য বন্ধের চাপ সৃষ্টি করে। বক্তব্যের শেষে আয়াতুল্লাহ সিস্তানি স্মরণ করিয়ে দেন, মানবতা যখন রক্তাক্ত, তখন কূটনৈতিক ভদ্রতা নয়, প্রয়োজন ন্যায়ের বিপক্ষে দৃঢ় অবস্থান। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এখন আর বিকল্প নয়, এটা সময়ের দাবি, বিশ্বাসের দাবি, মানবতার দাবি।